ফেনীতে বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, 10 গ্রাম প্লাবিত, টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচন ঘিরে ভিন্ন অবস্থান, দলগুলোর বোঝাপড়ার অভাব দেখছেন বিশ্লেষকরা। জুলাই গণহত্যায় মারণাস্ত্র ও গুলি চালানোর নির্দেশ হাসিনার, অডিও কলের সত্যতা পেল বিবিসিআই। জুলাই আন্দোলনের বড় শক্তি নারী শিক্ষার্থীরা, নানা অপূর্ণতার মধ্যেও নতুন বাংলাদেশের স্বপ্ন। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিতীয় দফায় আলোচনা শুরু আজ, চলবে 11 জুলাই পর্যন্ত। শুধু নারী পরিচয়ের কারণে বৈষম্যের শিকার 4.5% শ্রমিক, শ্রম আইন সংশোধনের দাবি। অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 8টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে 10 গ্রাম। এছাড়া একদিনের রেকর্ড 440 মিলিমিটার বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে শহরের বেশ কিছু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করেছে জেলা প্রশাসন। এদিকে টানা বৃষ্টিতে পটুয়াখালীতে তলিয়ে যায় বেশ কিছু ওয়ার্ডের নিচু এলাকা, বাড়িঘর, দোকানপাটে ঢুকে পড়ে পানি। এতে চরম দুর্ভোগে শহরবাসী। বন্ধ ড্রেন দ্রুত খুলে দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পানিবন্দী হয়ে পড়েন নোয়াখালী পৌর শহরবাসী। ধসে গেছে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার এলাকা। ভাঙন আতঙ্কে 3টি গ্রামের মানুষ। আবহাওয়া অফিস বলছে, আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণ হতে পারে 4 বিভাগে। এ নিয়ে আরো খবর জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন দিলদার হোসেন স্বপন। স্বপন, ফেনীতে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। রাব্বি, আপনি যেমনটি বলছেন, ফেনীতে বন্যার সর্বশেষ পরিস্থিতি হলো মুহুরী, কহুয়া, সিলোনিয়ার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 8টি স্থানে বাঁধ ভেঙে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। আমি এখন রয়েছি ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক। এই সড়কে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখানে কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ পানি উঠেছে, যার ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গ্রামীণ যে সড়কগুলো রয়েছে, এই সড়কগুলোর মধ্যেও এখানে পানি ওঠার কারণে চলাচল করতে সমস্যা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ফুলগাজী উপজেলার আশপাশের যে গ্রামগুলো রয়েছে, গ্রামগুলোতে পানি উঠেছে। গ্রামের যে গ্রামীণ বাড়িঘরে পানি ওঠার কারণে তারা একটা ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি পরশুরাম উপজেলার যে 3টি ইউনিয়ন রয়েছে, ওইসব এলাকাগুলোতে, গ্রামীণ এলাকাগুলোতে পানি উঠেছে। সব মিলিয়ে 15টি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে মুহুরী নদী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি উজানি বৃষ্টিপাত যদি না হয় তাহলে পানি কমে যাবে। তবে এক্ষেত্রে বিশেষ করে ভারতের বৃষ্টিপাতটায় তারা বেশি বলছেন। আমাদের সঙ্গে অংশে এখানে বৃষ্টিপাত হালকা হালকা গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টির চেয়ে বেশি ক্ষতি করে থাকে আমাদের উজানের ভারতের বৃষ্টিপাত। এক্ষেত্রে উজানের বৃষ্টিপাত যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো পানি কমবে। তবে এখন যে আশপাশের যে ভাঙ্গনের কারণে আশপাশের গ্রামগুলোতে পানি উঠেছে, যে 15টি গ্রামে পানি উঠেছে, লোকাল ও নিচু এলাকায় দেখেছি আমরা যাদের একতলা ঘর রয়েছে, নিচতলায় পানি উঠেছে। আর আমরা এবারে লক্ষ্য করেছি গতবার 24-এর বন্যায় তাদের গবাদি পশু ক্ষয়ক্ষতি হওয়ার কারণে এবারে তারা গবাদি পশুকে যারা উঁচু স্থান অথবা নির্মাণাধীন কোনো ভবনের ওখানে নিয়ে রেখেছেন বলে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি এখানে যে বন্যার কারণে যে পুকুর সহ যে কৃষির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আর গতকাল শহরে যে জলাবদ্ধতা ছিল, প্রায় কোমর পরিমাণ পানি ছিল, আজকে শহরে সেই জলাবদ্ধতা পানি নেমে গিয়েছে। তবে পানি নেমে গেল, ভোগান্তি ওখানে শেষ হয়নি। ওখানে আমরা
পৌরবাসী আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রকল্প গ্রহণ করতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থাটি সঠিক করতে হবে, তা না হলে প্রতিবারে তারা ক্ষতিগ্রস্ত হবে। এখানেও একই অবস্থা। এখানে মোহরী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছাই প্রকল্প যদি গ্রহণ করা না হয় তাহলে প্রতি মাসে তারা পানিতে নিমজ্জিত হবেন এবং ক্ষয়ক্ষতি হবেন বলে স্থানীয় এলাকাবাসী বলছেন। এক্ষেত্রে তারা জানিয়েছেন যে ছাই বাঁধ মেরামতের জন্য প্রকল্প গ্রহণ করা যেন হয়। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন 7,500 কোটি টাকার একটা প্রকল্প তারা গ্রহণ করেছেন। তবে এই প্রকল্প পাশ হলে এটা এই এলাকার দুঃখ দুর্দশা লাঘব হবে। কিন্তু এখানে স্থানীয় লোকজনের দাবি হলো এত বড় প্রকল্প করার ফাঁকেও যে সমস্যাগুলো এখন সৃষ্টি হচ্ছে, ভাঙ্গনগুলো যেন দ্রুত মেরামত যেন করা হয়। তাতে করে বড় প্রকল্প গ্রহণ করার পরে স্থায়ীভাবে মেরামত করা হোক। কিন্তু ছোট প্রকল্প দিয়ে যেন আপাতত যেন তাদেরকে পানির হাত থেকে যেন রক্ষা করা হয়। আমরা দেখেছি বাজারে গত রাতে পানি উঠে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু বাজারে গত মাসখানেক আগে এই ফুলগাজী বাজারে পানি উঠেছে। প্রায় 1500 দোকান রয়েছে এখানে। দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে প্রতিবারেই আমরা লক্ষ্য করেছি। এখানে ফ্লাড ওয়াল নির্মাণ সহ এখানে যে সুইচ গেটটি রয়েছে, সুইচ গেটটি মেরামত এবং ফ্লাড ওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সব মিলিয়ে স্থায়ীভাবে প্রকল্প গ্রহণ করা না হলে এসব এলাকার দুঃখ দুর্দশা শেষ হবে না। এ ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন দিলদার হোসেন স্বপন। এদিকে টানা বৃষ্টিপাতে নাকাল রাজধানীবাসী, ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। সজল, আপনি যে স্থানে রয়েছেন সেখানে বৃষ্টিপাতের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ভোগান্তির চিত্রটা একটু জানতে চাই। রাজধানীতে যেই বৃষ্টি যে খবর আমরা সকাল থেকে জানাচ্ছিলাম, আসলে আমরা কিন্তু দেখেছি গত 2 দিন যাবতেই কিন্তু রাজধানীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। শুধু যে রাজধানী তা নয়, রাজধানীর বাইরেও কিন্তু এই ধারা অব্যাহত রয়েছে। আমি যদি আজকের চিত্র বলি, আসলে আপনার গতকাল এবং গত পরশুদিন রাত থেকেই কিন্তু বৃষ্টিপাতের সূত্রপাত, এবং তারপরেই কিন্তু আসলে কখনো মাঝারি কখনো বা ভারী বর্ষণ আমরা লক্ষ্য করেছি। আজকে সকালের চিত্র যদি বলি, আজকে সকাল থেকে কিন্তু রাজধানীতে বৃষ্টি পড়ছে এবং অফিসগামী মানুষের একটি ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা সকাল থেকে যে জিনিসটি দেখছি, আসলে যারা অফিসগামী বা যাদের নিত্যদিনের যেই কর্ম রয়েছে তাদের কিন্তু ব্যাঘাত ঘটছে, অর্থাৎ মানুষ কিন্তু ভিজে ভিজে তারা তাদের গন্তব্যে যাচ্ছে, তারা তাদের অফিসে যাচ্ছে। এক্ষেত্রে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সাধারণ মানুষ যেটি বলছে যে আসলে সকাল শুরুটাই যখন বৃষ্টি দিয়ে শুরু হয়েছে তখন কিন্তু তাদের নিজ নিজ বাসা থেকে বেরিয়ে যানবাহনে উঠতে হয়েছে। সেক্ষেত্রে যানবাহন পেতেও কিন্তু তাদের সমস্যা হচ্ছে। আমরা দেখেছি যে অনেকে কিন্তু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারা কিন্তু যে তাদের যে অফিসে যাবে সেই অফিসে যাওয়ার জন্য তাদের যে যানবাহন, সেই যানবাহনটি পেতেও কিন্তু তাদের সমস্যা হচ্ছে। এছাড়া আমি যদি বলি যে এখন কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু পরীক্ষা চলছে বিভিন্ন শ্রেণীর। সেক্ষেত্রে কিন্তু স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে কিন্তু এক ধরনের সমস্যায় পোহাতে হচ্ছে। তারা অনেকে ভিজে যাচ্ছে, অনেকেই যানবাহন পাচ্ছে না, কেউ রিক্সা পাচ্ছে না। এই ধরনের অভিযোগ কিন্তু মানুষ আমাদের কাছে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি স্কুল কলেজগামী যেই সকল শিক্ষার্থী আছে তাদেরকে কিন্তু এই বৃষ্টির মধ্যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে কিন্তু সমস্যাই হচ্ছে। বলা যায় যে আসলে বৃষ্টির ফলে কিন্তু সাধারণ মানুষের যেই কষ্ট দুর্ভোগ সব কিছুই কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আরেকটি বিষয় না বললেই নয়, গত 2 দিনের যেই বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা লক্ষ্য করছি। এবং কিছু কিছু যেই নিম্নাঞ্চল রয়েছে, অর্থাৎ নিম্ন এলাকা রয়েছে, সেখানে কিন্তু পানি উঠে গেছে মানুষের ঘর বাড়িতে। এবং টিন শেড যে ঘর রয়েছে বা একটু বস্তি শ্রেণীর যেই ঘর বাড়ি রয়েছে সেখানে কিন্তু তাদের অনেকের ঘরে পানি উঠেছে। আমরা সেই দৃশ্যও কিন্তু দেখতে পেয়েছি। এছাড়া আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিস
যেটি বলছে যে আসলে এই ধরনের যে বৃষ্টিপাত রয়েছে সেটি কিন্তু আজকে সারাদিন অব্যাহত থাকবে এবং আগামী 2 থেকে 3 দিন কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া অফিস যেই গত আগামী 6 ঘন্টা যে পূর্বাভাস দিয়েছে সেই পূর্বাভাসে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত হবে এবং আবহাওয়ার এবং ওয়েদারের যেই পরিস্থিতি সেটি কিন্তু কোনো অপরিবর্তিত হবে না, বরং সূর্যের দেখাও পাওয়া যাবে না, এটিও কিন্তু আবহাওয়া অফিস আমাদের বলছে। এছাড়া ঢাকায় গত 24 ঘন্টায় 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আসলে সব মিলিয়ে বলা যায় যে আসলে এই দুই দিনের বৃষ্টিপাতে রাজধানীবাসীর যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু চরমে এবং দিন আনা দিন খাওয়া যেই মানুষজন রয়েছে কর্মজীবী মানুষ তাদেরও কিন্তু ভোগান্তি চরমে পৌঁছেছে। এই ছিল রাজধানী থেকে আবহাওয়া সর্বশেষ পরিস্থিতি। সজল, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী সজল শাইক। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। এরই মধ্যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে কিছু রাজনৈতিক দল। জামায়াত বলছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি এখনো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির সাথে বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন দাবি করা হতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনে থাকবে লেভেল প্লেইং ফিল্ড। তারেক রহমানের সাথে অধ্যাপক ইউনূসের বৈঠকের পর থেকেই বদলে যায় দেশের রাজনীতির সমীকরণ। নির্বাচন ঘিরে উৎসাহ বাড়ে বিএনপির, কমতে থাকে অন্তর্বর্তী সরকারকে ঘিরে বিষোদ্গার। তবে উল্টো সুর জামায়াত এনসিপির। নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এরই মধ্যে জামায়াতের দাবি আসছে ভোট ঘিরে মাঠে নেই লেভেল প্লেইং ফিল্ড, যদিও এমন শঙ্কাকে উড়িয়ে দিচ্ছে সরকার। সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে, এজন্যই বলছি এই ফিল্ড এখন নাই। আমরা আমাদের আমির জামাত এটা বলেছেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না, লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি থাকবে, সবাই একটা পিসফুল এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখতে পাবেন সবাই, এবং খুব উৎসব মুখর পরিবেশে ভোট হবে। এখনো ঘোষিত হয়নি নির্বাচনী তফসিল, তাহলে এত আগেই কেন এত অবিশ্বাস? এমন প্রশ্নে এই রাষ্ট্রবিজ্ঞানীর মত, রাজনৈতিক ভাবনায় বাকি আছে বোঝাপড়ার। হয়তো তাদের কোনো চাওয়া পাওয়া আছে বিএনপির সাথে। মূল সমস্যা তো বিএনপিকে কেন্দ্র করেই, বিএনপির কাছ থেকে হয়তো তারা কিছু সুবিধা চায় যেটা তারা পাইতেছে না, তাই না? যে কারণে এগুলো তারা প্রকাশ করতেছে অন্যভাবে। এটা সত্য যে তারাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সত্যতা তো এই জায়গাতে যে তারা আসলে কয়টা আসন পাবে, তাই না? হয়তো জামাতের 21% ভোট আছে, কিন্তু 21% ভোট থাকলেই কি সে 21টা সিট পাবে? নির্বাচনের দিন, তারিখ কিংবা তফসিল ঘোষণা ঘিরে এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। মার্চে ফাঁস হওয়া এমন একটি অডিও প্রকাশ পায়। এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে এমন নির্দেশনা দেওয়ার অডিও ক্লিপের সত্যতা পেয়েছে বিবিসি। 2024-এর জুলাই অভ্যুত্থান, সরকারের কঠোর অবস্থানে কোটা সংস্কারের আন্দোলন একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। কঠোর দমনপীড়নের মুখে এক পর্যায়ে যা পরিণত হয় গণ অভ্যুত্থানে, যাতে রাতারাতি পাল্টে যায় চিত্রপট। দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। মার্চে ফাঁস হওয়া এই অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই। ফোন কলে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে কথা বলার সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন তিনি। বলেন, যেখানেই পাবে তাদের গুলি করবে। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে।
18 জুলাইয়ের সেই ফোন কলের সময় গণভবনে অবস্থান করছিলেন শেখ হাসিনা। সে সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যাতে জনমনে সরকারের বিরুদ্ধে বাড়তে থাকে ক্ষোভ। ফোন কলের কয়েকদিনের মধ্যেই মিলিটারি গ্রেডের রাইফেল ব্যবহার করা হয় ঢাকার বিভিন্ন স্থানে। বিবিসি বলছে, ফাঁস হওয়া অডিওটি বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের রেকর্ড করা একাধিক কলের মধ্যে একটি। আর এতে থাকা কণ্ঠস্বর যে শেখ হাসিনার, তা ভয়েস ম্যাচ করে নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির প্রমাণ পায়নি ইয়ারশট অডিও ফরেনসিক বিশেষজ্ঞরাও। বিবিসি বলছে, মার্চে ফাঁস হওয়া অডিওটি হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে চলমান বিশেষ ট্রাইব্যুনালে বিচার কার্যে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন বাংলাদেশের প্রসিকিউটররা। রাখি জেসমিন, চ্যানেল 24। সম্মুখ সারিতে গণবিদারী স্লোগান, স্বৈরাচার বাহিনী নির্যাতনের মুখে ছাত্রদের সামনে ঢাল হয়ে দাঁড়ানো কিংবা বন্দুকের নলের মুখে অকুতভয়। 24-এর উত্তাল জুলাইয়ে চট্টগ্রামে আন্দোলনের বড় শক্তি হয়ে ওঠেন নারী শিক্ষার্থীরা। মানুষের কাছে তারা পরিচিতি পেয়েছিলেন অগ্নিকন্যা হিসেবে। নানা অপূর্ণতার মধ্যেও যারা এখনো আশায় বুক বেঁধে আছেন একটি বৈষম্যহীন দেশের। ইবেন মিরের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেন এসেছে 16 শহরে, সাথে ঝুম বৃষ্টি। 2025-এর জুলাইয়ের এমন দৃশ্য ছিল ঠিক 1 বছর আগেও। তবে সে সময়ে শাটল মানেই ছিল মুক্তির নেশায় উন্মুখ হয়ে একঝাঁক তরুণ তরুণীর সংগ্রামী বাহন। সে সময় এভাবে প্রতিদিনই ক্যাম্পাস থেকে শহরে এসে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মুখ সারিতে স্বৈরাচারের বাহিনীর সাথে লড়েছেন মেয়েরাও। নানা বাধা, কঠিন সব চ্যালেঞ্জও দমাতে পারেনি তাদের। যোগ দেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও। আম্মু বলতেছিল, তুমি বাসায় বসে আছো, ওরা আন্দোলন করতেছে, তুমি কেন বাসায় বসে আছো? আসলে একটা সাহস ছিল যে আম্মু আমার সাথে ছিল, ওই সাহসেই আমি অনেক তুমুল আন্দোলন করছি। চট্টগ্রাম একটা কনজারভেটিভ এরিয়া, এখানে নারীদের গায়ে হাত তোলার আগে বা নারীদেরকে আঘাত করার আগে আসলে তারা একবার না 10 বার ভাবে। তো সেই চিন্তা চেতনা থেকে আমরা নারীরা সামনে একটা রক্ষা বলয় হিসেবে দাঁড়িয়েছিলাম, কিন্তু তারা সামনে থেকে আর হামলা করার সুযোগ পায়নি, কাপুরুষের মতো পিছন থেকেই হামলা করে। একটা সময় বন্দরনগরীতে এই মেয়েরাই যেন হয়ে ওঠেন আন্দোলনের মূল চালিকা শক্তি। কখনো কখনো ছাত্রদের অনুপস্থিতিতে হাল ধরেছেন আন্দোলনের। তাদের দুর্দমনীয় সাহসের স্ফুলিঙ্গ সেদিন অবাক বিস্ময়ে দেখে চট্টলার মানুষ। 2টা পুলিশ মানে বন্দুক নিয়ে আমার দিকে আসতেছিল, তো আমি ধরেই নিয়েছিলাম যে হ্যাঁ আমি আজকে শহীদ হয়ে যাব। আমি আমার বুকের সামনে আমার ব্যাগটা ছিল, ওই ব্যাগটা আমি জড়াই ধরে আমি কালিমায় শাহাদাত পাঠ করে ফেলছিলাম। গণহত্যা চালিয়েছে বিগত যে আওয়ামী লীগ সরকার, ছাত্রলীগ, তার সকল বাহিনীকে কাজে লাগিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পরম্পরাক্রমে এই ঘটনাগুলো মানুষকে ভীষণভাবে আলোড়িত করেছে। প্রথম আমার নাম সমন্বয়ক লিস্টে আসে এবং 1 নম্বরে ছিল লিস্টে। তো তারপরে দেখা গেছে যে আমাকে বলা হয়েছে যে বাসা থেকে চলে যেতে। আমি প্রত্যেকদিন ঘর থেকে এটা বলে বের হতাম যে আজকের পর হয়তো নাও ফিরতে পারি। বছর ঘুরে ফিরে এসেছে রক্তাক্ত জুলাই, কিন্তু যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছিলেন সেটাই বা কতটা ধরা দিল। এরশাদের পতন হয়েছে, আইয়ুব সরকারের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা সরকারকে পালিয়েই যেতে হয়েছে। আমরা একটা সময় ছাত্রলীগকে দেখেছি, আমরা আর কোনো ছাত্রলীগ তৈরি হোক আমরা চাই না। একটা বাবা তার সন্তানের লাশ ধরে বলতেছে, আমাকে ছেড়ে কোথায় গেলি বাবা? তো ওই বাবাকে আমরা এখন উত্তরটা দিতে পারি না যে তার ছেলের লাশ যে তার কাঁধে যারা তুললো তাদের আমরা বিচার এখনো করতে পারিনি। আমরা দেখেছি 5ই আগস্টের পর মানুষ কথা বলতে পারছিল, তার যা মত সে মত রাখতে পারছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটাকে দেখা গেছে যে কমে যাচ্ছে, আমরা সেই জায়গাটা পাচ্ছি না। নতুন বাংলাদেশে বৈষম্য বিলোপ হোক, সব মানুষ মাথা উঁচু করে বাঁচুক, আর কখনো মাথাচাড়া দিতে না পারুক নতুন স্বৈরতন্ত্র। এটুকুই শুধু চাওয়া এ জুলাই কন্যাদের। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। টানা বৃষ্টিতে নোয়াখালী ও বরিশালের পরিস্থিতির খবর জানবো। নোয়াখালীতে সুমন ভৌমিক ও বরিশালে আছেন কাউসার হোসেন রানা। শুরুতেই যাচ্ছি নোয়াখালীতে সুমন ভৌমিকের কাছে। সুমন, সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে, নোয়াখালীর পরিস্থিতি জানতে চাই। রাব্বি, আসলে নোয়াখালীতে গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকে আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে যেটি জানিয়েছি যে গত 24 ঘন্টা অর্থাৎ গতকাল
ভোর 6টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত 208 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। আসলে বৃষ্টিপাত হলেই কিন্তু নিম্নাঞ্চল হিসাবে কিন্তু নোয়াখালীর বেশ কিছু জায়গায় প্রতি বছরে জলাবদ্ধতা দেখা যায়, অল্প এবং বেশি যেটাই হোক। কিন্তু গত 2 বছর নোয়াখালীতে একটু জলাবদ্ধতার বিষয়টা অনেক বেশি দেখা দিচ্ছে। অর্থাৎ গত বছর যেটি হলো সেটি হচ্ছে প্রায় 3 মাসের বেশি সময় ধরে জলাবদ্ধতা স্থায়ী ছিল। এবারও কিন্তু জুন মাসের শুরুতে যখন বৃষ্টিপাত শুরু হয় তখনও কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। তবে গতকাল এবং আজকে যেটি হলো সেটি হচ্ছে নোয়াখালী জেলা শহর মাইজদির প্রত্যেকটা জায়গায় কিন্তু পানি ঢুকে পড়েছে। বিশেষ করে নিচু যেসব এলাকাগুলো রয়েছে সেগুলোতে হাঁটুর বেশি পরিমাণে পানি হয়েছে। আর প্রত্যেকটি সড়কে, প্রধান সড়কের মাঝের একটি অংশ ছাড়া আর যতগুলো সড়ক রয়েছে প্রত্যেকটি সড়কে কিন্তু হাঁটুর কাছাকাছি পানি উঠে গেছে। আর যেসব কাঁচাঘর রয়েছে, পাকা যেসব ভবনের নিচতলা রয়েছে প্রত্যেকটিতে কিন্তু পানি ঢুকে গেছে গতকাল রাতে। বিশেষ করে রাতে দিনভরে যখন বৃষ্টি হলো এবং রাতে থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হলো তখন পানিটা অনেক বেশি পরিমাণে ঢুকে গেছে। এর বাইরে যেটি আমরা শুনেছি সেটি হচ্ছে কোম্পানিগঞ্জের বসুরহাটের বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সঙ্গে মুছাপুর যে রেগুলেটরটি গত বছর ভেঙে গিয়েছিল সেখানকার যেসব নিচু অঞ্চল রয়েছে সেগুলোতে কিন্তু পানি ঢুকে পড়েছে, অর্থাৎ নদীর পানি ঢুকে পড়েছে। অপরদিকে ফেনী থেকে ছোট ফেনী নদী হয়ে যে পানিগুলো আসছে সেগুলো কিন্তু মুছাপুরের মানুষের অনেক ক্ষতি করছে এবং ভাঙছে। এটা গত 9 মাসে প্রায় ওখানকার 1000-এর মতো বাড়িঘর ভেঙেছে এমনটি বলা হচ্ছে। সব মিলিয়ে আসলে বৃষ্টি এখনো যেহেতু আছে সেক্ষেত্রে জলাবদ্ধতা আরো স্থায়ী হতে পারে এমনটাই শঙ্কা রয়েছে। রাব্বে। সুমন, আপনাকে ধন্যবাদ। বরিশালে রয়েছে আমাদের আরেক সহকর্মী কাউসার হোসেন রানা, তার কাছে যেতে চাই। রানা, আমরা দেখতে পাচ্ছি আপনি যেখানে রয়েছেন সেখানে কিছুটা জলাবদ্ধতার চিত্র, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ রাব্বি, গত রাত থেকে একটানা বৃষ্টি হয়েছে যার ফলে বরিশালের বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। প্রধান সড়কগুলো সেগুলো কিন্তু এখন পানিতে তলিয়ে রয়েছে। বরিশালের আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে বরিশালে এ পর্যন্ত আজ সকাল 9টা থেকে গত 24 ঘন্টায় এ পর্যন্ত 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে গতকাল রাতে যে বৃষ্টি শুরু হয়েছে আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু একটানাই বৃষ্টি হয়েছে এবং এখন এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও আকাশ কিন্তু মেঘলা এবং গুমোট একটা পরিস্থিতি রয়েছে। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেও। বরিশালের আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আরো বেশ কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরিশালের যে সড়ক যেগুলো রয়েছে, আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের কবি জীবনানন্দ দাস সড়ক, যেটি বগুড়া রোড নামে বেশি পরিচিত। এছাড়াও নবগ্রাম রোড সহ অধিকাংশ সড়ক কিন্তু এই পানিতে তলিয়ে রয়েছে এবং এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ রয়েছে, খেটে খাওয়া মানুষের যে দুর্ভোগ রয়েছে সেটা রয়েছে। পাশাপাশি যে স্কুল কলেজগুলোতে কিন্তু এখন পরীক্ষা চলছে, স্কুলগুলোতে সাময়িক পরীক্ষা যেগুলো অর্ধবার্ষিকী পরীক্ষা, সেই পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা তো আছে। এই কারণে কিন্তু শিক্ষার্থী যারা তাদেরকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থাপনার অব্যবস্থাপনা যেগুলো রয়েছে সেগুলোর জন্য তো এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সাধারণ জনগণ যেটি বলছেন যে এই পরিস্থিতিকে উত্তরণের জন্য কর্তৃপক্ষ যেন সুনজর দেয় সেই দাবিটিও তারা জানিয়েছে। এই ছিল বরিশালের সর্বশেষ পরিস্থিতি। রাব্বি। রানা, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী ও বরিশাল থেকে জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শুল্ক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় আবারও বসছে ঢাকা এবং ওয়াশিংটন। দ্য অফিস অব দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর বাংলাদেশকে 9 থেকে 11 জুলাই দ্বিতীয় দফা আলোচনার আমন্ত্রণ জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। বলা হয়, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ থেকে অনলাইনে এ বৈঠকে যুক্ত হবেন। বাণিজ্য সচিব এবং মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ওয়াশিংটনে বৈঠকে সরাসরি উপস্থিত থাকবেন। বাংলাদেশ আশা করে 27 জুনের প্রথম বৈঠকের পর দ্বিতীয় এই বৈঠক ফলপ্রসূ হবে। উল্লেখ্য, সোমবার বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 35% শুল্ক নির্ধারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরুষের সমান কাজ করেও পারিশ্রমিক মেলে অর্ধেক। অভিযোগ, কেবল নারী পরিচয়ের কারণে এমন বৈষম্যের শিকার দেশের 4.5% শ্রমিক, যাদের 18 ভাগের আয়ের ওপর আবার চলে পুরো পরিবার। এই আর্থসামাজিক বৈষম্য দীর্ঘমেয়াদে অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই শ্রম আইন সংশোধনের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদরা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। হাড়ভাঙা পরিশ্রমে প্রতিদিন ভোর শুরু হয় চুয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা সবিরন খাতুনের। সংসারের খরচ জোগাতে নারী পুরুষ ভেদাভেদ ভুলে কাজ করলেও
পারিশ্রমিকের বেলায় ভিন্ন চিত্র, যা দিয়ে কষ্টকর উচ্চমূল্যস্ফীতির এই সময়ে জীবন চালানো দায়। সংসারে চলে না, স্বামীর পায়ে চলে না, নিজেকেও খাটতে হয়, পরিশ্রম করতে হয়। 400 টাকা দেয়, সেই 400 টাকায় চাল কিনে খাবো না তরকারি কিনে খাবো। কাজের খোঁজে প্রায় পাশের জেলা মেহেরপুরে আসতে হয় 40-এর গণ্ডি পেরোনো সালেহা খাতুনকে। পুরুষ সহকর্মীর সাথে পাল্লা দিয়ে কাজ করলেও ফসলের মাঠে এমন ঘামঝরা শ্রমের দাম কতটা পাচ্ছেন তিনি? 100 টাকা কম হইলেও আমাদের কাজে আসতে হয় বাপ, আমাদের অভাবে সংসার, আমরা অনেক কাজ করলেও আমরা তার বইতে পারিনি বাবা। দরকার এমনি সমানই, ওনাদেরও নাগে আমাদেরও নাগে, ওনারা একটু বেশি পরিশ্রম করে। এদিকে সকাল থেকে কাজ না পেয়ে রাজ্যের দুশ্চিন্তা ভর করেছে রাজধানীতে দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক তাহমিনা বেগমের চোখে মুখে। নিজেরাই সংসারের চাকা যখন বারবার হোঁচট খাচ্ছে, তখন কর্মক্ষেত্রে মিলছে না ন্যায্য মজুরি। 500 টাকা করে না, এমন জায়গা আছে মনে করেন 400 টাকা, 350 টাকাও ধরায় দিয়ে দেয়। আমরা তো ঠিক মতন পারিশ্রমিকটা তো পাইতাছি না। আমার একটা ছোট বাচ্চা আছে, আমার এই বাচ্চাটা কোনোদিন আছে 5 দিন 6 দিন না খাওয়া থাকে, কোনোদিন না খাওয়া থাকে, কিন্তু কাজ হয় না। কি চলবো আমরা? বিবিএস-এর সিটিজেন পারসেপশন জরিপের সবশেষ হিসাব অনুযায়ী তাহমিনার মতো এমন 18% নারীর আয়ে চলে সংসার, যাদের 4.5% আবার কর্মক্ষেত্রে আর্থসামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন, যা আয়ের পাশাপাশি তৈরি করছে সামাজিক বৈষম্য। এটি দূর করতে আইন সংশোধনের উপর গুরুত্ব দিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। এটা একটা ব্যবস্থা হয়ে গেছে যে নারী কম পাবে, পুরুষ বেশি পাবে। এখানে কোনো মানদণ্ড নেই, আপনি কাউকে দায়ী করতে পারতেছেন না। আমি এই দুটো বলবো সুনির্দিষ্ট, যে অপ্রাতিষ্ঠানিক সেক্টরকে আইনের মধ্যে আনা এবং বৈষম্যের বিরুদ্ধে আইনের স্পষ্ট করা, সুনির্দিষ্ট করা, কঠোর করা। বিবিএস-এর হিসাবে দেশের 19 ভাগ মানুষই বৈষম্যের শিকার, যার 26 ভাগই কর্মক্ষেত্রে। একই সময় এবং শ্রম দেওয়ার পরও বছরের পর বছর ধরে দেশের নারী শ্রমিকদের বড় একটা অংশ বঞ্চিত হচ্ছেন ন্যায্য পারিশ্রমিক থেকে, যা চড়া মূল্যস্ফীতির এই সময় তাদের জীবনযাত্রাকে করে তুলছে আরও কঠিন। বিশ্লেষকরা বলছেন, সমতাভিত্তিক মজুরি নিশ্চিত করা না গেলে অধরাই থেকে যাবে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি এবং বিশাল ঋণের বোঝা মাথায় নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ ঘটা করে পালন হয়েছে স্বাধীনতা দিবসের খাবার আয়োজন। দাম কমেছে বেশ কিছু পণ্যের, ফলে স্বস্তিতে মার্কিনিরা। 4 জুলাই সাড়ম্বরে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস পালিত হয়। আমোদপ্রিয় মার্কিনিরা পরিবারের সাথে রাতের খাবার টেবিলে একসাথে দিনটি পালন করে। তবে অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি আর বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে গত বছরের তুলনায় 30 সেন্ট কমেছে খাবারের খরচ। আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন AFBF এর জরিপে উঠে এসেছে এই তথ্য। AFBF বলছে, এবছর 10 জনের খাবারের আয়োজনে মার্কিনীদের খরচ হবে $71। 3 পাউন্ড ওজনের প্যাকেটজাত শূকরের মাংসের দাম গত বছরের তুলনায় প্রায় 9% কমেছে। আলুর চাহিদা কমায় চিপসের দাম বছর ব্যবধানে কমেছে 2% বেশি। গমের দাম কমায় দাম কমেছে হ্যামবার্গার বানের। গবাদি পশুর সংখ্যা কমায় 2 পাউন্ড প্যাকেটজাত গরুর মাংসের দাম বেড়েছে 4.5%। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক আরোপে বেড়েছে টিনজাত খাবার এবং বিনের দাম। ডিমের দাম রেকর্ড সর্বোচ্চ থেকে কিছুটা কমলেও এখনো তুলনামূলক বেশি রয়েছে। 2024 সালে স্বাধীনতা দিবসের খাবারের সর্বোচ্চ খরচ হয়েছিল। এবছর খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেলেও কৃষকরা খুব একটা লাভবান হবে না এতে। নুসরাত মৌমি, চ্যানেল 24।